চলো স্টার্ট করি। লাস্ট দিন বোধহয় আমরা রেজোনেন্সে গিয়ে আটকে ছিলাম, তাই না? আমরা লাস্ট রেজোনেন্সটা শুরু করেছিলাম। আজকে রেজোনেন্স রিপিট করব না, আমরা রেজোনেন্সের কিছু অ্যাপ্লিকেশন দেখব। যেমনটা হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশন দেখছিলাম, সেরকম রেজোনেন্সেরও কিছু অ্যাপ্লিকেশন আছে। কিরকম অ্যাপ্লিকেশন? প্রথম প্রশ্নটা দেখো, বাকি দেখো এই কম্পাউন্ডটার নাম বলতে পারবে? ওর কি নাম? এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, OH গ্রুপ বেনজিন রিংয়ে যুক্ত। এই কম্পাউন্ডটার নাম ঠিক এর নাম ফেনল। একই রকম ভাবে আরেকটা কম্পাউন্ড লিখব CH3OH, এটা অ্যালকোহল, এর নাম মিথানল। নিচে নামটা লিখুন, এর নাম মিথানল। প্রশ্ন যেটা আসে বলে যে মিথানল বা মিথাইল অ্যালকোহল, যাই হোক, ফেনল এবং মিথানল এদের দুজনেরই অ্যাসিডিক প্রপার্টি আছে। অ্যাসিডিক প্রপার্টি কেন আছে বলি, তোমরা জেনে রাখবে যে কোনো কম্পাউন্ডে যদি OH গ্রুপ থাকে, আমরা কি শিখিয়েছিলাম? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে অক্সিজেন ও ইলেকট্রন গুলোকে টেনে নিয়ে এখান থেকে হাইড্রোজেন H+ হিসেবে রিলিজ করতে পারে, তাই OH কন্টেইনিং কম্পাউন্ড গুলোকে বলি অ্যাসিড। সেম কারণে এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ড দুটোরই অ্যাসিডিক নেচার আছে, কিন্তু একজনের অ্যাসিডিটি বেশি আরেকজনের কম। প্রশ্ন এটাই, কার অ্যাসিডিটি বেশি এবং কেন বেশি? অনেকে উত্তর দিয়ে দিয়েছে যে অ্যাসিডিটি বেশি, অনেকে বললো ফেনলের অ্যাসিডিটি মিথানলের থেকে বেশি। তো এবার তাহলে আমরা কারণটা জানতে চাই যে ফেনলের অ্যাসিডিটি কি কারণে মিথানলের থেকে বেশি। যদি কেউ জেনে থাকো কারণটা বলো চট করে, জাস্ট হিন্ট দিলেই হবে যে এই কারণ, না হলে আমি এটাকে ব্যাখ্যা করব, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করব যে কেন ওর অ্যাসিডিটি ওর থেকে বেশি। আচ্ছা, একজন বলেছে ঠিক, উত্তর সঠিক দিয়েছে, ও রেজোনেন্স দিয়ে একটা ব্যাখ্যা করেছে। এবার তাহলে আমরা এক্সপ্লেনেশনটা দিই, দেখো কিভাবে এক্সপ্লেইন করবে। আমরা প্রথমে ফেনল আসি। তোমাদের জানা থাকবে যে যারা অ্যাসিড তারা H+ ছাড়ে। আমি ফেনলকে যদি অ্যাসিড বলি, তাহলে ফেনল H+ রিলিজ করতে পারে। এই H+টা যদি ও রিলিজ করে, ও কি তৈরি করছে দেখে নাও, ও তৈরি করছে এই রকমের একটা আয়ন। দেখো ফেনল H+ ছেড়েছে, ছেড়ে যে আয়নটা তৈরি করেছে তার নাম ফেনক্সাইড আয়ন। নামটা নিচে লিখুন, এর নাম ফেনক্সাইড আয়ন। এবার মনে রাখবে এর ব্যাখ্যা আমরা দুরকম ভাবে দিতে পারি। প্রথমে এই যে ফেনক্সাইড আয়ন, দেখো এই আয়নটা স্টেবিলাইজড নাকি স্টেবিলাইজড নয়। তোমরা তাকাও, এই যে সিস্টেমটাকে যদি আলাদা করে লিখে নিই, আগের দিন আমরা একটা কথা বলেছিলাম যে একটা কম্পাউন্ডকে দেখে কি করে বুঝবো তার রেজোনেন্স হয় না হয় না। সেটার জন্য আমরা চারটা কন্ডিশন বলেছিলাম। কি বলেছিলাম? যে যে কার্বনটা ডাবল বন্ডে তার পাশের অ্যাটম, এখানে পাশের অ্যাটম অক্সিজেন, এর মাথায় যদি আইদার লোন পেয়ার থাকে বা নেগেটিভ চার্জ বা পাই বন্ড বা পজিটিভ চার্জ, এগুলোর মধ্যে কোনো একটা যদি থাকে, সিস্টেমটা রেজোনেন্স করে। তাহলে তোমরা বলো ওই চারটার মধ্যে ভেবে এই ফেনক্সাইড আয়ন রেজোনেন্স করবে না করবে? রিপ্লাই করো। এ রেজোনেন্স করবে, কারণ ডাবল বন্ড কার্বন, এটা তার পাশে কার্বনের মাথায়, পাশে কার্বন অক্সিজেন, তার মাথায় নেগেটিভ চার্জ আছে, তাহলে রেজোনেন্স করবে। এবার আমরা এর যতগুলো রেজোনেন্স স্ট্রাকচার বানানো সম্ভব সবগুলোই বানাবো। চলো আমার সাথে আমরা রেজোনেন্স, এই রেজোনেন্স গুলো কিন্তু হাতে ধরে ধরে করতে হবে তোমাদেরকে। দেখো কি করছি, প্রথমে এই মাইনাস চার্জটা নিয়ে এর উপরে আসলাম, এই বন্ডটা ঠিক অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, এটাকে এই পাশে আনো, এটাকে তুলে দাও এর মাথায়, তাহলে কি দাঁড়াবে দেখো। তাহলে যেটা দাঁড়াবে, এটাকে ডাবল বন্ডে লো করে দাও, অক্সিজেনের মাথায় মাইনাস, এই এটা গেল একটা স্ট্রাকচার। এরকম ভাবে এর যতগুলো বানানো যাবে সবগুলো তোমরা চলো বানাই। নেক্সট এই মাইনাস চার্জটা এই জায়গায় আসবে, এরোটা ফলো করো, এখানে আসা মানে এই জায়গাতে হয়ে গেল ডাবল বন্ড। তখন এই পাই বন্ডটা ওর মাথায়, চলো স্ট্রাকচার লিখে দিল সবাই।
ডাবল বন্ডেড ও, এটা এটা মাইনাসটা এখানে, এরকম ভাবে আবার হবে। এই মাইনাসটা এখানে আসবে, করো এই মাইনাসটা খুলে এখানে এলো, এটা হচ্ছে মাথায়। তাহলে যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচার ডিজাইনে দেখো, এই পাই বন্ডটা খুলে এখানে গেছে, এখানে ডাবল বন্ড দাও, এটা উঠে এর মাথায় মাইনাস 20, তাহলে এর মাথায় মাইনাস ডাবল বন্ড এটা। এর আরেকটা স্ট্রাকচার বানানো যায়, এই মাইনাসটাকে এখানে আনো, যোগান, এই মাইনাসটাকে এখানে আনো, তাহলে লাস্ট স্ট্রাকচারটা কি, পাই বন্ডটা এখানে চলে গেল, সরি এখানে একটা পাই বন্ড ছিল, তাহলে স্ট্রাকচারটা বানিয়ে ফেলো। নেক্সট স্ট্রাকচার এরকম হবে, এই 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 এটা আবার যাচ্ছে। তাহলে তোমরা লক্ষ্য করো আমরা টোটাল 5খানা রেজোনেটিভ স্ট্রাকচার, 1 2 3 4 5, এরকম টোটাল 5টা স্ট্রাকচার পাওয়া গেল ফেনক্সাইড। মাথায় রাখবে কোন সিস্টেম যদি অনেকগুলো রেজোনেটিভ স্ট্রাকচার প্রোডিউস করতে পারে সিস্টেমটাকে বলি স্টেবল, অর্থাৎ ফেনক্সাইড আয়ন এটা যথেষ্ট স্টেবল সিস্টেম। এবার স্টেবল হওয়ার মানেটা কি, মানেটা বুঝো, এই সিস্টেমটা H+ কে ছাড়ার পরে যেটা তৈরি করে সেটা স্টেবল, তাহলে আমরা বলবো ওর এটা তৈরি করার টেন্ডেন্সি আছে, তার মানে H+ ছাড়ার টেন্ডেন্সি আছে, ওই জন্য একে বলা হবে ভালো অ্যাসিড। তাহলে তোমরা যখন পরীক্ষায়, এটা তো ডেসক্রিপটিভ পরীক্ষায় আসবে লিখতে হবে, তোমরা ভাষাটা কি লিখতে বলি, তোমরা বলবে যে ও যদি H+ ছাড়ে তাহলে যে ফেনক্সাইড আয়ন তৈরি করে তা রেজোনেন্স স্টেবিলাইজ, তাই এই আয়নটা তৈরি করার টেন্ডেন্সি আছে, অর্থাৎ ফেনলের H+ ছাড়ার টেন্ডেন্সি আছে, দ্যাটস ওয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান মিথ। আচ্ছা সবাই মিউট নেই, হ্যাঁ তোমরা মিউট করে দাও তো, না হলে অসুবিধা হয়। আমরা যদি এবার মিথানলের ক্ষেত্রে যাই, মিথানলের ক্ষেত্রে কি হয় না, মিথানল যদি H+ কে ছাড়ে তখন যেটা তৈরি হয় সেটা এই আয়নটা, এটার নাম যদি ফেনক্সাইড আয়ন দিই তাহলে এর নাম হবে মেথক্সাইড আয়ন। মেথক্সাইড আয়নে কিন্তু কোনো রেজোনেন্স নেই, তাহলে এই স্টেবিলিটি এর মতো নয়, তাই ওর অ্যাসিডিটি ফেনল থেকে, এটা গেল রেজোনেন্স দিয়ে আমরা অ্যাসিডিটিকে এক্সপ্লেইন করলাম। আরেকটা কনজুগেট অ্যাসিড বেস থিওরি দিয়েও করা যায়, এটাও সেটাও তোমাদের জানা থাকবে। সাপোজ HA, সাপোজ এটা একটা অ্যাসিড, এই অ্যাসিড যদি H+ ছাড়ে তাহলে যেটা তৈরি করে A- আর H+। তোমরা বলো তো যে অ্যাসিড এর নিচে লিখলাম এই অ্যাসিড, সে H+ ছাড়ার পর যে অ্যানায়নটা তৈরি করে তাকে আমরা বলি ওর কনজুগেট বেস। এটা আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে কনজুগেট অ্যাসিড বেস থিওরি পড়েছিলাম, সেখানে কি বলে দিয়ে আরেকবার বলা হয়েছিল কোন অ্যাসিড যদি স্ট্রং হয় তার কনজুগেট বেসটা উইক হয় এন্ড ভাইস ভার্সা, মানে এ যদি উইক হয় এ হবে স্ট্রং, এ যদি স্ট্রং হয় এ হবে উইক। সেই কনসেপ্টটা আমরা এখানেও কাজে লাগাতে পারি। এরকম ফেনল যদি অ্যাসিড হয় তাহলে ও H+ ছাড়ার পরে যে জিনিসটা তৈরি করবে সেটাকে ও কনজুগেট বেস। এখন বেস কারা, যারা লোন পেয়ার দিতে পারে। এখন তুমি তাকিয়ে দেখো ফেনলের অক্সিজেনের ফেনক্সাইডে অক্সিজেনের মাত্রা যে মাইনাস চার্জটা আছে, এই মাইনাস চার্জটা কিন্তু ওর উপরে अवेलेबल না। এই মাইনাস চার্জটা কি করছে, রেজোন্যান্স করছে, আমরা এটাকে বলবো ডেলোকালাইজ। দুটো টার্ম বলে দিচ্ছি, একটা লোকালাইজ আর একটা ডেলোকালাইজ। লোকালাইজড মানে কি, তুমি যদি এই ক্ষেত্রে এসে আসো দেখো অক্সিজেনের মাথায় যে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু কোথাও যায় না, অক্সিজেনের কাছেই রয়ে যায়, এটাকে বলা হবে লোকালাইজড। এই মাইনাস চার্জটা ডেলোকালাইজড কেন, এটা তোমরা এই দুটো টার্ম বুঝতে পারবে। তোমরা আমার কথাই শোনো না, আমি বললাম যে মিউট করো সবাই, মিউট। কি বলছি কথাটা, আমি দুটো টার্ম উচ্চারণ করলাম, একটা লোকালাইজড আর একটা ডেলোকালাইজড। তোমরা বুঝতে পারছো কোনটাকে ডেলোকালাইজড আর কোনটাকে লোকালাইজড বলছি। এবার উত্তর দাও
যদি চার্জটা লোকালাইজড হয় তাহলে এ সহজে ডোনেট করবে, তাহলে এই যে মেথক্সাইড এর মাইনাসটা অন্যকে সহজে ডোনেট করবে, এটা কিন্তু স্ট্রং বেস। এটা যেহেতু স্ট্রং বেস ওর জন্য ওর কনজুগেট অ্যাসিডটা উইক। এখানে এসো, এই বেসটা এই চার্জটা লোকালাইজড নয়, এটা ডেলোকালাইজড, এটা উইক বেস, তাই করেসপন্ডিং অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড। এরকম ভাবেও আমরা ফেনলের ক্ষেত্রে স্ট্রং না উইক তার ব্যাখ্যা দিতে পারি। তো যে দুটো অপশন বললাম এই দুটো অপশনের মধ্যে যে কোনোটা তোমরা দিতে পারো, বা যদি সাজিয়ে লিখতে পারো দুটোই বলতে। ক্লিয়ার সবার? আরেকটা অ্যাপ্লিকেশন দেখো। আচ্ছা, এটা যদি হয়ে গিয়ে থাকে বলো, আমি বুঝবো না। সবার এটা বোঝা গেছে? নেক্সট আর কি অ্যাপ্লিকেশন আছে? মনে করো একটা কম্পাউন্ড লিখি বেনজিনের উপরে NH2। তোমরা জানো এই কম্পাউন্ডটার কি নাম? এর একটা কমন নাম আছে, কমন নামটা বলতে অ্যানিলিন। গুড, রিটার্ন বলছে এর নাম অ্যানিলিন। ঠিক। সিমিলারলি আরেকটা কম্পাউন্ড লিখি CH2 CH3NH2, এর নাম মিথাইল অ্যামিন। আগের বার যেমন মিথাইল অ্যালকোহল লিখেছিলাম, এর নাম মিথাইল। এখন জানো তোমরা যে অর্গানিক কম্পাউন্ড যেখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। আর লোন পেয়ার তারা যাদের কাছে লোন পেয়ার থাকে, এরা লোন পেয়ার অন্যকে ডোনেট করতে পারে, এদেরকে বলা হয় লুইস বেস। এটা আমরা আগে বলেছি, আগে দিয়ে বলেছি। অর্থাৎ মিথাইল অ্যামিন আর অ্যানিলিন এই দুটোই লুইস বেস হিসেবে কাজ করবে, কারণ দুজনেরই মাথায় লোন পেয়ার আছে। এখন তোমরা উত্তর করো এদের দুজনের মধ্যে স্ট্রং বেস কে উইক বেস কে? চলো অ্যানসার করো, তারপর আমি বুঝাবো। স্ট্রং বেস কে উইক বেস, চলো বলো। ওকে, অ্যানিলিন বলছে, অনিমেষ বলছে অ্যানিলিন। দেখো আমি লজিক দিয়ে বলি, বেস কারা? যারা লোন পেয়ারকে দিতে পারে তারা বেস। তোমরা আমাকে বলো এই সিস্টেমটায় এই লোন পেয়ারটা বেনজিনের সাথে রেজোনেন্স করবে না করবে না? শুধু এইটুকু। অ্যানিলিনের নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্স করবে না করবে না? সবাই বলছে রেজোনেন্স করবে। ওই যে আমার লজিকটা মাথায় দিল, ডাবল বন্ড কার্বন তার পাশের অ্যাটমের উপরে লোন পেয়ার আছে, তাহলে রেজোনেন্স করবে। এই রেজোনেন্সটা আমরা করব হাতে হাতে করব। চলো করো সবাই আমার সাথে। এখানকার রেজোনেন্সটা দেখো কিভাবে হচ্ছে। লোন পেয়ারটা এলো, যেমনটা আগের বার মাইনাস এসেছিল, এবার লোন পেয়ারটা এলো, এটাও ফের মাথায় গেল। দেখো কি দাঁড়ায়। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, ডাবল বন্ড NH2, নাইট্রোজেনের মাথায় প্লাস। দেখো প্লাস কেন দিলাম? লোন পেয়ারটা দিল বলে নিউট্রাল ছিল, প্লাস করলাম, আর এটা মাইনাস, বাকিটা যেমন আছে থাক। এটা এখানে আসলো, এটা এখানে গেল। এবার রিং এর মধ্যে ঘুরতে থাকবে ইলেকট্রিক চার্জ। ডাবল বন্ড NH2 প্লাস 8 মাইনাস 8। নেক্সট কি? এটা এখানে আসলো, এটা উঠে গেল এখানে। যেভাবে আছে সেভাবে রিপিট করতে থাকো। আমি করছি, আমার সাথে মেলাও, দেখো তোমরা করতে পারছো কিনা। এটা এখানে আসছে, এটা লাস্ট অবধি এই এটা হয়ে গেল NH2। এই যে আমরা এতগুলো রেজোনেটিং স্ট্রাকচার ওর ক্ষেত্রেও বানাতে পারি। মিথাইলামিন বলো রেজোনেন্স হবে না হবে না? কি বলবো? মিথাইলামিন রেজোনেন্স হবে না। তাহলে দুটো টার্মে কোনটার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে বলবে? এই লোন পেয়ারটাকে লোকালাইজড বলবো নাকি ডেলোকালাইজড বলবো? চলো বলো, এই লোন পেয়ারটা লোকালাইজড নাকি ডেলোকালাইজড? সবাই বলছে এটা লোকালাইজড, কারণ ওর কাছে রয়ে গেছে। এই লোন পেয়ারটাকে বলবো লোকালাইজড নাকি ডেলোকালাইজড? বলো। রাইট। তাহলে বলো এই লোন পেয়ার যদি ডেলোকালাইজড হয়, ও তো ওর উপরে এভেলেবল না, ও তো ঘুরছে। একে বলো স্ট্রং বেস বলবে নাকি উইক বেস বলবে? আচ্ছা বলো, তাহলে একে আমরা স্ট্রং বেস বলবো নাকি উইক বেস বলবো? চলো সবাই উত্তর করেছে এটাকে উইক বেস বলবো। তার মানে লজিক কি? লজিকটা আরেকবার বলে দিই। তোমরা বলবে যে অ্যালিনিনে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার আছে,
সে লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। এই লোন পেয়ারটা হচ্ছে লোকালাইজড নয়, তাই এভেলেবিলিটি নেই, অন্যকে ডোনেট করতে পারে না, তাই অ্যাডিনিন উইক বেস দেন মিথাইল। আমরা এটারও ব্যাখ্যা রেজোনেন্সের সাথে ঠিক। তাহলে কতটা বোঝা গেল রেজোনেন্স ব্যাপারটা? সবাইকে বুঝতে পারলে? তাই অ্যানিলিন হচ্ছে খারাপ বেস। আচ্ছা, নেক্সট আরেকটা অ্যাপ্লিকেশনে যাই। তার মানে যে কোনো ক্ষেত্রে অ্যাসিডিটি বেসিসিটি আমরা এরকম ভাবে রেজোনেন্স দিয়ে বলতে পারি। আরেকটা প্রবলেম, সাপোজ CH2 double bond CH single bond Cl CH3 CH2 Cl। এই কম্পাউন্ডটার নাম ইথাইল ক্লোরাইড, নিচে নামটা লিখে এর নাম ইথাইল ক্লোরাইড। আর এর আইইউপিসি তো করতেই পারবে, এর একটা কমন নাম আছে পার্শ্ববর্তী ক্ষেত্রে, এর আইইউপিসি করতে পারবে 1-chloroethene, আর এর একটা কমন নেম হয়, একে বলে ভিনাইল ক্লোরাইড। নাও এর নামটা লিখলাম, এর নাম ভিনাইল ক্লোরাইড। আমি প্যারালাল আরেকটা কম্পাউন্ড লিখে রাখলাম, CH2 double bond CH single bond CH2 single bond CH। এই যে কম্পাউন্ডটা দেখছো, এর একটা কমন নেম আছে, এর নাম অ্যালাইল ক্লোরাইড। অ্যালাইল ALL। কোন গ্রুপটাকে কি বলে বলে দিই আরেকবার, আগেও বলেছিলাম এটা। এই যে গ্রুপটা দেখছো, এই গ্রুপটার নাম অ্যালাইল, তাই নাম অ্যালাইল ক্লোরাইড। এই গ্রুপটা দেখছো, এর নাম ভিনাইল, তাই নাম ভিনাইল ক্লোরাইড। তোমরা তিনটে কম্পাউন্ডের দিকে তাকাও, তাকিয়ে দেখো। আমি প্রথমে এদের দুটোর মধ্যে কম্পেয়ার, ওটাকে নিয়ে পরে আসছি, এটা আপাতত বাদ দাও। তোমরা লক্ষ্য করো, এখানে কার্বন ক্লোরিন এদের মধ্যে বন্ডটা সিঙ্গেল বন্ড, এখানেও কার্বন ক্লোরিন এই বন্ডটাও সিঙ্গেল। এখন কার্বন ক্লোরিন সিঙ্গেল বন্ড এর লেন্থ, আচ্ছা সাপোজ ধরে নাও এর লেন্থ 150 পিকোমিটার সাপোজ, তাহলে দুটো কম্পাউন্ডে কার্বন ক্লোরিন সিঙ্গেল বন্ড যেহেতু আছে, তাহলে দুটোরই বন্ড লেন্থ 150 পিকোমিটার হওয়া উচিত। প্র্যাকটিক্যালি কি দেখা গেছে, এটা কিন্তু হওয়া উচিত। প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এই কম্পাউন্ডে কার্বন ক্লোরিনের বন্ড লেন্থের যা ভ্যালু, সেটা এই কম্পাউন্ডের বন্ড লেন্থের থেকে বেশি। এটাকে এক্সপ্লেইন করতে হবে। ফার্স্ট আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে, উত্তর তো তার। কোন প্রশ্নটা কি বললাম, কেউ রিপ্লাই করে, প্রশ্নটা কি বলল? এটা যদি প্রশ্ন আকারে জিজ্ঞেস করি, বলো প্রশ্নটা কি? আচ্ছা, স্বয়ং একটা উত্তর করেছে। আমি বলছি কি, প্রশ্নটা বলো, প্রশ্নটা। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি। প্রশ্নটা হচ্ছে, ইথাইল ক্লোরাইড এবং ভিনাইল ক্লোরাইড দুটো ক্ষেত্রেই কার্বন ক্লোরিনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে। দেখা গেছে কি, এই সিঙ্গেল বন্ডের যা লেন্থ, সেই লেন্থ এখানকার যে সিঙ্গেল বন্ড এই লেন্থের থেকে বেশি। এটার এক্সপ্লেনেশন হচ্ছে। অনেকে উত্তর লিখেও দিয়েছে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে, যেটা রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করবো। কিভাবে ব্যাখ্যা করবো দেখো। হ্যাঁ, এটা কিভাবে ব্যাখ্যা করবো দেখো। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ফার্স্ট আমার এই প্রশ্নের উত্তর দাও, এই কম্পাউন্ডটার মধ্যে রেজোনেন্স হবে না হবে? চলে অ্যান্সার করো, এই কম্পাউন্ডের রেজোনেন্স হবে না? সবাই বলছে রেজোনেন্স হবে। কি দেখে বুঝলাম রেজোনেন্স হবে? ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে, তার পাশের কার্বনে ডাবল বন্ড আছে, তাই রেজোনেন্স হবে। এর আমরা রেজোনেন্সটা করব, এখানে লোন পেয়ার এবং পাই বন্ড এদের মধ্যে ডেলোকালাইজেশন হবে। চলো রেজোনেন্স করি। এখানে রেজোনেন্স আমরা একবারই করতে পারি। এই লোন পেয়ারটাকে এখানে দাও, এই পাই বন্ডটাকে এখানে তুলে দাও। দেখো কি দাঁড়াচ্ছে, CH2 এর মাথায় মাইনাস, এই বন্ডটা হয়ে গেল সিঙ্গেল বন্ড CH, এটা ডাবল বন্ড ক্লোরিন প্লাস। এইবার এই যে দুটো স্ট্রাকচার, তোমরা এখান থেকে ওদের হাইব্রিড স্ট্রাকচার বানানোর চেষ্টা করো। চলো রেজোনেন্স হাইব্রিড বানাবো। আমাদের প্রথম দিন রেজোনেন্স হাইব্রিড বানানো শিখিয়েছিলাম, বানাও রেজোনেন্স হাইব্রিড। আমরা এবার রেজোনেন্স হাইব্রিড বানাই, দেখো কিরকম হয়। সবাই বলছে ডান, আমার সাথে মেলাবে CH2 CH Cl, এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস। ওকে, এই জায়গাটা হয়ে যাচ্ছে ডটেড,
কেন এটা ডাবল হচ্ছে সিঙ্গেল হচ্ছে তাই ডটেড, এটাও ডাবল সিঙ্গেল ডাবল তাই ডটেড। এই হলো আমার হাইব্রিড স্ট্রাকচার। এবার তোমরা হাইব্রিডের দিকে তাকাও, এখানকার কার্বন ক্লোরিন বন্ড এটাকে কি বলবো, না সিঙ্গেল বন্ড বলবো না ডাবল বন্ড বলবো, একে বলা হয় পার্শিয়াল ডাবল বন্ড। এই কার্বন ক্লোরিন বন্ডটা কিন্তু সিঙ্গেল নয় ডবল নয়, ডাবল সিঙ্গেলের মাঝামাঝি। আবার অন্যদিকে তুমি যদি ইথাইল ক্লোরাইডে যাও, ইথাইল ক্লোরাইডে দেখবে কোনো রেজোনেন্স নেই, তাহলে এই বন্ডটা সিঙ্গেল বন্ড আর এটা পার্শিয়াল ডাবল। এবার বলো তো কোন বন্ড লম্বা হয়, সিঙ্গেল বন্ড লম্বা হয় না ডাবল বন্ড লম্বা হয়, কি হয়? হ্যাঁ, তো আমরা জানি যে সিঙ্গেল বন্ড সবথেকে লম্বা হবে, ডাবল বন্ড ছোট, ট্রিপল বন্ড আরো ছোট। এখানে পার্শিয়াল ডাবল বন্ড, তাই সিঙ্গেল বন্ডের তুলনায় ও সামান্য ছোট, তাই অ্যানসার এটার বন্ডেরটা বেশি। তার মানে এই ক্ষেত্রেও আমরা ব্যাখ্যাটা রেজোনেন্সের সাহায্যে দিলাম। তো এরকম রেজোনেন্সের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, আরো অ্যাপ্লিকেশন তোমাদের প্রবলেম থেকে পাবো এরকম ভাবে ব্যাখ্যা। এখানে তিনটে প্রবলেম তুললাম, তোমরা তিনটে প্রবলেম বুঝেছো কিনা? বা সরা যেটা ভ্যালু সহ দিয়ে দিয়েছে, সিঙ্গেল বন্ড 1.54 অ্যাংস্ট্রম দিয়েছে। তাকাও সেম লজিকে বলো, এই যে অ্যালাইল ক্লোরাইড এই কম্পাউন্ডের মধ্যে রেজোনেন্স হবে না হবে? চলো ব্যাখ্যা করো। তন্ময় বলছে হবে, এই ক্ষেত্রে তন্ময় বলছে রেজোনেন্স হবে। দেখি বাকিরা আনসার করো। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, তোমরা কেন বলছো রেজোনেন্স হবে? দেখলে যে ডাবল বন্ড আছে তাই বলছি রেজোনেন্স হবে, ঠিক? আমি এখন পর্যন্ত একজনের উত্তর পেলাম না। ফার্স্ট একজন উত্তর করলো, বললো রেজোনেন্স হবে না, আজিজা বললো হবে না, গৌরব বললো হবে না। এখানে রেজোনেন্স হবে না, শুধু পাই বল দেখেই কিন্তু বলো না রেজোনেন্স হবে, তা হবে না। তার ব্যাখ্যা দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এবার, যে অ্যাটমটার উপর লোন পেয়ার আছে তাকাই কার উপর লোন পেয়ার আছে, লোন পেয়ার তো আছে কিন্তু লোন পেয়ার ক্লোরিনের মাথায় আছে, এখানে তো লোন পেয়ার ছিল, এখানেও লোন পেয়ার আছে, কিন্তু ক্লোরিন যার সাথে ডিরেক্টলি যুক্ত তার কাছে কোনো পাই বন্ড নেই। আমরা এটাই পারিবারে বলছি যে পাই বন্ডটা কার কাছে থাকতে হয়, যার কাছে লোন পেয়ার আছে তার পাশের অ্যাটমে পাই বন্ড থাকতে হয়। এখানকার পাশের অ্যাটমটাকে ওর কাছে তো কোনো পাই বন্ড নেই, পাই বন্ড আছে তারপরে, তাই নো রেজোনেন্স। বুঝো কথাটা? তোমাদের এটা কিন্তু জানতে হবে যে কি করে বুঝি আমরা ওর রেজোনেন্স হয় তো ওর হয় না। এই কম্পাউন্ডের রেজোনেন্স হবে না, বলতো কি কারণে রেজোনেন্স হবে না বললাম? অর্থাৎ কনজুগেশনে থাকতে হয়, বুঝতে পারলে? আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের এক্সাম্পল। না আমাকে এটা উত্তর দাও যে এর রেজোনেন্স হবে না, সেটা কি করে বুঝলো এর রেজোনেন্স হবে না? যে অ্যাটমের উপর লোন পেয়ার আছে তার পাশের কার্বন এর সাথে কোনো পাই বন্ড নেই, তাই রেজোনেন্স এখানে হবে না, পাই বন্ডটা তার পাশে আছে। আরেকটা এক্সাম্পল আছে, ধরো CH2 double bond CH single bond CH2 single bond CH double bond CH, এই একটা কম্পাউন্ড দেখলাম CH2 double bond CH single bond CH double bond CH single bond CH। তোমরা বলো তো এই দুটো কম্পাউন্ডের মধ্যে কে রেজোনেন্স করবে কে রেজোনেন্স করবে না? চলো এই দুটো কম্পাউন্ডের মধ্যে উপরেরটাকে 1 নম্বর দিলাম, নিচেরটাকে 2 নম্বর দিলাম, বলো কে রেজোনেন্স করবে কে করবে না? পিয়ালি বলছে 2 নম্বরটা করবে, সবাই বলছে 2 নম্বর, সবাই উত্তর দিচ্ছ 2 নম্বর। ঠিক, 1 নম্বরটা করবে না। তুমি তাকাও, আমরা কোনটাকে কনজুগেটেড বলছি? কনজুগেটেড মানেটা বোঝো, ডাবল সিঙ্গেল ডাবল, এইরকম যদি সিস্টেম পাও, মানে একটা অল্টার করে করে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, এরকম সিস্টেমকে বলে কনজুগেটেড সিস্টেম। এখানে এসো, ডাবল সিঙ্গেল সিঙ্গেল, পরপর দুটো সিঙ্গেল, এটা কনজুগেটেড না। আমি লিখছি নিচে, এই সিস্টেমটা নন কনজুগেটেড আর এই সিস্টেমটা কনজুগেটেড। সিস্টেম যদি কনজুগেটেড হয় তার রেজোনেন্স হয়, অর্থাৎ অল্টারনেট ডাবল সিঙ্গেল করে থাকবে। এই রেজোনেন্সটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। এই পাই বলটা এখানে আসলো, এটা খুলে গেল, তাহলে স্ট্রাকচারটা মানে CH2 এর মাথায় প্লাস, এই পাই বন্ড খুলে এর কাছে গেছে, এটা সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, তার মানে মাইনাস CH। তারপর যদি হাইব্রিড বানাতে বলি তোমরা তো পারবে,
কিন্তু এখানে কিন্তু এরকম কোনো কনজুগেশন নেই, তাই এর রেজোনেন্স হবে। কথা বুঝতে পারলে? এবার যদি প্রশ্ন করতাম, আচ্ছা বলো তো, এই সিস্টেম আর এই সিস্টেমের মধ্যে কে স্টেবল সিস্টেম, কোনটা বেশি স্টেবল? আচ্ছা কোনটা বেশি স্টেবল? 2 নম্বরটা, কারণ ওই যে কনজুগেটেড তাই রেজোনেন্স হবে, ওই জন্য স্টেবিলিটি বেশি। আরেকটা প্রবলেম দিচ্ছি, আচ্ছা আরেকটা প্রবলেম, এই একটা সিস্টেম, এই একটা সিস্টেম, সিস্টেম নম্বর 1, সিস্টেম নম্বর 2, বলো কোনটা স্টেবিলিটি বেশি এবং কেন? অ্যানসার বলো। 1 2, সাত্বিক বলছে 1 নম্বরের স্টেবিলিটি বেশি, 1 নম্বরটা। আচ্ছা বাকিরা বলো, এবার যেটা রৌনক, অনিমেষ, সৃষ্টি, এরা সবাই বলছে প্রথমে একটা স্টেবিলিটি বেশি। লজিক কি? লজিকটা কি? পারিজাত বলছে রেজোনেন্স, কনজুগেশন, ঠিক। তোমরা তাকিয়ে লক্ষ্য করে দেখো, এই সিস্টেমটায় আমরা ওই যে গল্পটা শিখলাম না, যে কনজুগেশন আছে কিনা দেখি। যদি দুটো দুটো বন্ড থাকে, তোমরা খুঁজবে কনজুগেটেড কোথায় আর নন কনজুগেটেড থাকে না। ডাবল, সিঙ্গেল, ডাবল পরপর আছে। এই সিস্টেমটা কনজুগেটেড, আমি লিখলাম এখানে কনজুগেশন আছে। এই সিস্টেমে যাও, ডাবল, সিঙ্গেল, সিঙ্গেল, অর্থাৎ এটা নন কনজুগেটেড, তাহলে এখানে রেজোনেন্স হবে এই স্টেবিলিটি এটা হচ্ছে বেশি। তো এরকম ভাবে রেজোনেন্স তোমাকে বিভিন্ন কাজে হেল্প করবে, স্টেবিলিটি বলতে, অ্যাসিডিটি বলতে, বেসিসিটি বলতে, বন্ড লেন্থ কার কম আছে কার বেশি আছে, এইসব ক্ষেত্রে। মোটামুটি বুঝলে এবার রেজোনেন্স কি জিনিস, কোথায় কোথায় রেজোনেন্স হয়, বুঝবো কি করে? এইটুকু যদি ক্লিয়ার থাকে, এবার আমরা অন্য কনসেপ্টে যাব। চলো অন্য কনসেপ্টে যাই। নাও হেডিং করো, খুব ইম্পর্টেন্ট এখন যে কনসেপ্ট, তার নাম রেজোনেন্স এফেক্ট, নট রেজোনেন্স। এবার রেজোনেন্স এফেক্ট, সেই রেজোনেন্স এফেক্টে আমরা যেমন আগে কি ইন্ডাকটিভ এফেক্ট বলতাম, ইন্ডাকটিভ এফেক্টকে আমরা আই দিয়ে ডিনোট করেছিলাম। এই ইন্ডাকটিভ এফেক্টকে আবার দুটো ভাগে ভাগ করেছিলাম, কিছু গ্রুপকে বলেছিলাম মাইনাস আই দেখা, কিছু গ্রুপকে বলেছিলাম প্লাস আই দেখা। তোমাদের মাইনাস আই প্লাস আই এই গ্রুপের এক্সাম্পল মুখস্থ হয়েছে? হ্যাঁ তন্ময়, রেজোনেন্স এফেক্টেরই আরেকটা নাম মেসোমেরিক এফেক্ট। যেটা বলছিলাম যে এই যে দুটো গ্রুপ যারা যারা দেখায়, এদেরটা কি মুখস্থ হয়েছে? কয়েকটা গ্রুপের নাম বলতে পারবে যারা মাইনাস আই দেখায়? কেউ? কয়েকটা গ্রুপের নাম বলো যারা মাইনাস আই দেখায়। ডায়াগোনাল মুভমেন্টও ব্যাখ্যা করা যাবে, আসছি। NH3+, ওকে, NO2, ক্লোরিন, ফ্লুরিন, এসব ঠিক আছে। তো চলো রেজোনেন্স এফেক্ট করি, এটারই আরেকটা নাম হচ্ছে মেসোমেরিক এফেক্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ বেনজিন রিং, বেনজিন রিং এর উপরে OH আছে। আমি তোমাদের একটু আগে দেখিয়ে দিয়েছি, এটা আমাকে আলাদা করে বলতে হবে না। অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, লিখলাম অক্সিজেনের মাথায় লোন পেয়ার। বলো এই সিস্টেমটা রেজোনেন্স হবে না হবে না? এইটুকু বলো, এই সিস্টেমটা রেজোনেন্স হবে। আমি আরো কয়েকটা উদাহরণ দিই, তোমরা শুধু অ্যানসার করবে রেজোনেন্স হবে না হবে না, এফেক্টটা তারপরে বলবো। বেনজিন রিং, তার উপরে NH2 আছে, বলো রেজোনেন্স হবে না হবে না? সেকেন্ড কেস হবে, সেকেন্ড কেসও হবে। বেনজিন রিং, তার মাথায় CH3 আছে, রেজোনেন্স হবে না হবে না? রেজোনেন্স কিন্তু বলছি, কোনো কিছু না, হবে। এই কেসটা কিন্তু রেজোনেন্স হবে, এই কেসটা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। থার্ড কেস, থার্ড কেসে রেজোনেন্স হবে কি হবে না? আচ্ছা হ্যাঁ, এটার নাম টলুইন। দেখো একটা জিনিস, আমি টার্মটা বলেছিলাম রেজোনেন্স, এখানে কার্বনের মাথায় কোন রকম লোন পেয়ার আছে? কার্বনের মাথায় এখানে কোনো লোন পেয়ার নেই, কার্বনের ভ্যালেন্স 4 স্যাটিসফাই করা আছে, নো লোন পেয়ার, এর কিন্তু রেজোনেন্স হবে না। কাটো এর রেজোনেন্স হবে। তো রেজোনেন্স হতে গেলে যেটা দরকার ছিল, যে বেনজিন রিং এর সাথে এই কার্বনটা পাই বন্ডেড কার্বন, এর সাথে যে অ্যাটমটা যুক্ত থাকবে
সে তার মাথায় লোন পেয়ারটা আছে, তাহলে রেজোনেন্স হবে, আদারওয়াইজ হবে না। এখানে কার্বনের মাথায় কোনো লোন পেয়ার নেই বা নেগেটিভ চার্জ নেই, রেজোনেন্স হবে না। ক্লিয়ার? থার্ডটা হবে না কারণ লোন পেয়ার। কথাগুলো ভালো করে শুনবে। ফোর্থ কেস, বেনজিন রিং এর উপরে ক্লোরিন, ফোর্থ কেস, কোন রেজোনেন্স হবে না? হবে। এখানেও রেজোনেন্স হবে। কেন রেজোনেন্স হবে? কারণ ক্লোরিনের মাথাতেও লোন পেয়ার আছে। এবার তোমরা লক্ষ্য করো 1 2 এবং 4 সবগুলো কেসে রেজোনেন্সটা কিভাবে হবে জানো? আমি দেখাচ্ছি, আগেও দেখিয়েছিলাম, আরেকবার দেখাই। আমি ক্লোরিন নিয়ে দেখি রেজোনেন্স কিভাবে হচ্ছে। ক্লোরিনের মাথায় অনেকগুলো লোন পেয়ার আছে, তিনটে লোন পেয়ার আছে। আমি একটা দিয়ে দেখাচ্ছি কি হয়। ও লোন পেয়ারটা রিংকে দেয়, রিংয়ের দিকে দিয়ে দেয় লোন পেয়ারটা। ক্লোরিন থেকে স্টার্ট করবো, রিংকে ইলেকট্রন দেবে, তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ায়? বলতো এই যে রেজোনেটিভ স্ট্রাকচার লিখবো, ওখানে ক্লোরিনের মাথায় সিম্বল কি দেবো? নিউট্রাল নাকি পজিটিভ নাকি? অ্যানসার করো। ক্লোরিনের মাথায় পজিটিভ, কারণ লোন পেয়ারটা দিয়ে দিয়েছে। লিখি তাহলে ক্লোরিন এটা ডাবল বন্ড করো, ক্লোরিনটা প্লাস করো। ডাবল বন্ড কেন করলাম? কারণ এই বন্ডের ইলেকট্রন এখানে এলো, তাই এখানে হলো ডাবল বন্ড, ক্লোরিনের মাথায় পজিটিভ। আর এই পাই বন্ডটা খুলে ওর মাথায় গেছে, তাহলে ওর মাথায় হবে এই। এর আরো স্ট্রাকচার হবে, আমি বাকিটা দেখাচ্ছি না, বাকিটা তোমরা নিজেরা হাতে হাতে এক্ষুনি করে ফেলো। যেমনটা আগের বার করেছিলাম, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে টোটাল 5টা রেজোনেন্স স্ট্রাকচার বানাবে, সেটা তোমরা পারো। এখন যে বক্তব্যটা আমি বলতে চাইছিলাম, এখানে যেভাবে রেজোনেন্স হয়েছে মানে লোন পেয়ারটা দিয়ে দিয়েছে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। তোমরা লক্ষ্য করো এই যে রেজোনেন্সটা হচ্ছে, এতে বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেনসিটি বাড়ছে না কমছে? এই প্রশ্নের উত্তর দাও ফার্স্ট। বেনজিন রিং এর উপরে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে না কমছে? বাড়ছে। কেন? কারণ ওরা লোন পেয়ারটা রিংকে ডোনেট করছে, তাই বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেনসিটি বাড়ছে। এই যে এফেক্ট, কার এই গ্রুপগুলো, এটা এটা এবং এটা, ওদের এই যে এফেক্ট, যে ইলেকট্রনকে অন্যের দিকে দিয়ে দিচ্ছে, দিয়ে রেজোনেন্স করছে, এই এফেক্টটাকে আমরা নাম দেব প্লাস আর এফেক্ট। প্লাস মিন্স ইলেকট্রন যখন দেয় কেউ, তখন সেটাকে প্লাস, আর ইলেকট্রন যদি কেউ উল্টো নিয়ে নেয়, তখন সেটাকে আমরা মাইনাস। এখানে পরিষ্কার ইলেকট্রন লোন পেয়ার ওটা দিল, দেওয়ার জন্য প্লাস, সেটা প্লাস আর এফেক্ট বলতে পারো অথবা প্লাস এম এফেক্ট, যেহেতু আমরা মেসোনারি দিয়েও বলতে পারি প্লাস এম এফেক্টও বলা হয়। তাহলে প্লাস কোন কোন ক্ষেত্রে প্লাস বলবো? যারাই ইলেকট্রনকে অন্যের দিকে দিয়ে দিচ্ছে, তাদের এফেক্টটা হচ্ছে প্লাস আর এফেক্ট। বোঝা গেছে প্লাস আর এফেক্ট? আজকে কি অনিরুদ্ধ জয়েন করেছো ক্লাসে? আমি অনিরুদ্ধের ছবি কেন পাচ্ছি? অনিরুদ্ধ? হ্যাঁ স্যার। ও, তুমি আজকে আছো ক্লাসে? হ্যাঁ, আচ্ছা, এই যে এই ঠিক আছে। জিনিসগুলো দেখছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, দেখো অসুবিধা কি। হুম। আচ্ছা, এবার আমরা মাইনাস আর এফেক্ট কারা দেখাবো সেটা দেখাই। চলো, তাহলে এখানে একটা জিনিস নোট করো, প্লাস আর এফেক্ট কারা দেখাবে? যাদের কাছে এরকম ভাবে লোন পেয়ার আছে, যারা ইলেকট্রনকে অন্যের দিকে দিতে পারে, রিংকে দিতে পারে, তাদের এফেক্টই বলা হবে প্লাস আর। এবার অন্য এক্সাম্পল আছে। এবার ধরো বেনজিন রিং, তার উপরে আমি এরকম একটা গ্রুপ নিলাম, এই গ্রুপটাকে বলে নাইট্রো এনোন। খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ডটার নাম নাইট্রো বেনজিন। বহু জায়গায় কাজে লাগে। তন্ময় উত্তর লিখে যায়। ওকে, আমি আসছি। তাহলে গ্রুপটার নাম কি বললাম? নাইট্রো। স্ট্রাকচারটা দিচ্ছি আলাদা, এই এ ডাবল ও, এই হচ্ছে নাইট্রো স্ট্রাকচার। এন ও ডাবল বন্ড, এন এর সাথে ও, এটাকে দুভাবে লেখে, বইতে এভাবেও লেখে বা অনেক বই এভাবে লেখে, যেটা লিখবে একই কথা, এরকম। ওকে, তোমরা তাকিয়ে দেখো, নাইট্রোজেন যদি আমি এভাবে না লিখতাম, এইভাবে লিখতাম, তোমাদের হয়তো মনে হতো আচ্ছা নাইট্রোজেন আছে মানে বুঝি নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে। গল্পটা কিন্তু এরকম। নাইট্রোজেন যেখানে যেখানে থাকবে,
লোন পেয়ার তখনই থাকবে যদি ওর ব্যালেন্সিং 3 হয়। তোমরা লক্ষ্য করো আমি যদি অ্যানিলিনের স্ট্রাকচার আঁকতাম সেখানে নাইট্রোজেনের সাথে NH2 থাকে নাইট্রোজেন। এই নাইট্রোজেন কটা বন্ড করেছে? একটা, দুটো, তিনটে। নাইট্রোজেন যদি 3 ভ্যালেন্সি শো করে তখন ওর মাথায় লোন পেয়ার থাকে। নাইট্রোজেন কি হচ্ছে এইদিকে তাকাও, ভ্যালেন্সি কি 3, ও এইদিকে দুটো বন্ড এইদিকে একটা বন্ড করেছে। আর যে লোন পেয়ারটা ছিল সেই লোন পেয়ারটা দিয়ে ও অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করেছে, তাই এর কাছে কোনো লোন পেয়ার নেই। যদি লোন পেয়ার না থাকে তাহলে ওরা লোন পেয়ার তো নেই, রিংকে ইলেকট্রন দেওয়ার প্রশ্নই আসে না, কারণ লোন পেয়ারই তো নেই, ও কি দেবে? কথাটা বুঝতে পারলে কি বললাম? যে লোন পেয়ার নেই তাহলে ইলেকট্রন দেওয়ার প্রশ্ন নেই, ও তখন কি করে উল্টো রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করে। এরকম ভাবে উইথড্র করে দেখো এইভাবে উইথড্র করবে। দেখো নাইট্রোজেন অক্সিজেন হচ্ছে ওর চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, ও এই ধরনের ইলেকট্রন গুলো নিচের দিকে টানবে, নাইট্রোজেন তখন রিং থেকে ইলেকট্রন দিকে টানবে। তোমরা অ্যারোটা ফলো করো, আগেরবার কি করেছিলাম অ্যারোটাকে রিং এর দিকে দিয়েছিলাম, এবার অ্যারোকে উল্টো রিং থেকে ওর দিকে দিচ্ছি। অক্সিজেন ওর ইলেকট্রন টানলো, নাইট্রোজেন রিং থেকে ইলেকট্রন টানলো, এবার কি দাঁড়াচ্ছে? তাকাও কি হচ্ছে, এই বন্ডটা খুলে চলে গেল, এই কার্বনটা হয়ে গেল প্লাস, চলে গেল জন্য প্লাস, এই জায়গায় হলো ডাবল বন্ড এন, এটা হয়ে গেল সিঙ্গেল বন্ড ও মাইনাস, বাকিটা ছিল। এই প্রসেসটাকে আমরা আবার আরো কন্টিনিউ করতে পারি। এরকম এ প্লাস হয়েছে, এবার যাবে ওর দিকে যাবে, প্লাসের দিকে সবসময় ইলেকট্রন যায়, তাহলে বাকিটা যা আছে থাক, উপরেরটা হাত দেবে না, উপরেরটা যেমন আছে ওরকম কপি পেস্ট করো, শুধু এইটুকু পোরশন পাই বলটা এখানে চলে গেল, এই পাই বলটা চলে গেল, এটা প্লাস হলো, এটা এরকম হলো, ডাবল বন্ড এন মাইনাস প্লাস এ। এটা এরকম ভাবে আমরা কন্টিনিউ করতে পারি। আবার এইটা এখানে আসবে, তখন কি হবে এই জায়গায় হবে ডাবল বন্ড, এই জায়গায় হবে প্লাস, তারপর তখন কি দাঁড়ায় এই ডাবল বন্ড প্লাস ডাবল বন্ড এন ও মাইনাস প্লাস ও মাইনাস, লাস্ট এটা এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে। তাহলে লাস্ট স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে দেখো, এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা আবারও যেমনটা ছিল। এই রেজোনেন্সটা সবাই নিজে হাতে করবে বাড়িতে, আমি এখানে করে দিলাম, তোমরা তুলে নাও বাড়িতে দেখবে আর প্র্যাকটিস করবে, দেখবে রেজোনেন্সটা করতে হচ্ছে। আচ্ছা সবার রেজোনেন্সটা হয়েছে, হয়ে গেলে ডান বলো, তারপর প্রসিড। আচ্ছা ওয়েট করছি, হ্যাঁ হয়ে গেলে বলবে। ওকে নাও আচ্ছা এবার তাকাও, তাহলে তুমি লক্ষ্য করো এই যে রেজোনেন্সটা করলাম, তোমরা রিং এর দিকে তাকালেই বুঝবে রিংটা পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে। ভাবো চোখে দেখো, রিং এর কার্বন গুলো দেখেছো পজিটিভ, অর্থাৎ ও যেহেতু রিং থেকে ইলেকট্রনকে টেনে নিয়েছে, রিং এ ইলেকট্রন ডেনসিটি কমে গেছে, তার ওর এই যে এফেক্ট, কার এফেক্ট? NO2 গ্রুপটারই এফেক্ট, এর নাম হবে মাইনাস আর, এই গ্রুপটাকে আইডেন্টিফাই করব অ্যাজ মাইনাস আর। কেন মাইনাস আর? কারণ রিং থেকে ওরা ইলেকট্রনকে উইথড্র করেছে। তার মানে প্লাস এবং মাইনাস কি করে বুঝতে পারছি? যদি রিং এ ইলেকট্রন দিয়ে থাকে তবে প্লাস, যদি রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করে থাকে তবে মাইনাস। NO2 রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করছে, তাই এফেক্টটাকে বলা হবে মাইনাস। এখন প্রবলেমটা কি? আগেরবার যেমন আমরা বলেই দিতাম যে লোন পেয়ার যদি থাকে বা যদি নেগেটিভ চার্জ থাকে ওরা প্লাস আর দেখাবে, মাইনাস আর কিভাবে দেখাবে তারও একটা টেকনিক আছে, বোঝার টেকনিক আছে, টেকনিকটা সহজ। আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। সাপোজ বেনজিন রিং, তার উপরে সিএন গ্রুপ আছে, হ্যাঁ সাইড, কে যেন লিখেছিল তখন যে সিএন মাইনাস আর দেখায়, আমি এক্সপ্লেইন করি কেন দেখায়। তোমরা মাথায় রাখবে যে অ্যাটমটা রিং এর সাথে যুক্ত থাকবে তার কাছে কিন্তু লোন পেয়ার থাকা যাবে না, এটা প্রথম শর্ত। কি বলছি প্রথম শর্তটা কি? হ্যাঁ তোমরা লিখেছো ঠিক, যে গ্রুপটা যে অ্যাটমটা রিং এর সাথে ডিরেক্টলি যুক্ত থাকবে তার কাছে লোন পেয়ার থাকা যাবে, আর সে যার সাথে যুক্ত সে ওর চেয়ে বেশি ইলেকট্রনেগেটিভ হতে হবে এবং মাল্টিপল বন্ডেড।
তাকিয়ে রাখো কি বললাম, কার্বনের থেকে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ এবং এদের মাঝখানে মাল্টিপল বন্ড আছে, তাই এই গ্রুপটা ইলেকট্রনকে উইথড্র করবে। এরকম ও যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, বন্ডের ইলেকট্রনগুলো ও নিচের দিকে টানবে, এখান থেকে ইলেকট্রন তখন ওর দিকে যাবে, ব্যাস ও শো করছে মাইনাস আর। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সাপোজ একজন লিখেছিল, তন্ময় লিখেছিল সি ডবল এইচ কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এইটাও লিখে দিচ্ছি, এর স্ট্রাকচার হচ্ছে এটা। ওই যে বলেছিলাম কথাটা, ও যার সাথে যুক্ত অক্সিজেন, সে কি মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন কার্বনের চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ, এবং পাই বন্ডের ডাবল বন্ড আছে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, তাহলে এই গ্রুপটাও মাইনাস আর এফেক্ট শো করবে। মাইনাস আরটা বোঝা একটু কমপ্লিকেটেড, তো লজিক এইটুকুই লজিক আছে। তোমরা বলো তো, রেসপন্স করো যে মাইনাস আর কারা কারা দেখায়, সেটা কি করে বুঝবো? মাইনাস আর কারা কারা দেখায়, রেসপন্স করবে, মাইনাস আর কারা কারা দেখায় বলো। যে কোনো অ্যালকাইল নয়। হ্যাঁ, আমি এইটুকুই বলতে বলেছি যে লোন পেয়ার থাকা যাবে না, ও যার সাথে যুক্ত সে হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ হবে এবং মাল্টিপল বন্ডেড থাকবে, বাস এইটুকু বলি বলবো মাইনাস আর থাকবে। আচ্ছা, কেউ বলো তো, বেনজিন রিংয়ের উপরে যদি সিএইচও গ্রুপ যুক্ত থাকে, সিএইচও অ্যালডিহাইড গ্রুপ, ও কি এফেক্ট শো করবে, মাইনাস আর না প্লাস আর? মাইনাস আর, কারণ কার্বনের কাছে লোন পেয়ার নেই, আর কার্বনের সাথে অক্সিজেন ভেঙে ভেঙে যদি লিখি তাহলে পরিষ্কার হবে, সি এইচ ডাবল বন্ডেড ও, এই তো সি এর সাথে ও ডাবল বন্ডেড ও, এও শো করবে মাইনাস। তো এরকম ভাবে আমরা মাইনাস আর মাইনাস আই বুঝতে পারি। এবার এরও অ্যাপ্লিকেশন আছে, চলো এর অ্যাপ্লিকেশন আমি বুঝলাম এই জায়গায়। এর অ্যাপ্লিকেশন কিরকম, ধরা যাক এরকম প্রবলেম যদিও আমরা পরে আবারও করব, বেনজিন রিং, এটা না ফেনল, এই জায়গাতে একটা NO2 গ্রুপ জুড়ে দিলাম, আর এইদিকে একটা নরমাল ফেনল আছে, এইদিকে আমি ফেনলের সাথে একটা NH2 গ্রুপ জুড়ে দিচ্ছি। এটা কম্পাউন্ড 1, কম্পাউন্ড 2, কম্পাউন্ড 3। তুমি লক্ষ্য করো সবাই ফেনল আছে আর দুটো ফেনলের ডেরিভেটিভস আছে, মানে ফেনলের কম্পাউন্ড, একটাতে NH2 যুক্ত আরেকটাতে NO2 যুক্ত, দুটোই আমরা প্যারা পজিশনে যুক্ত করেছি। এখন তোমরা আমাকে বলো, এরা তিনজনই কিন্তু এদের অ্যাসিডিক নেচার থাকে, কারণ OH কন্টেইনিং কম্পাউন্ড, এরা সবাই অ্যাসিডিক, কিন্তু এদের সবার অ্যাসিডিটি সেম নয়, কেউ কারো থেকে স্ট্রং অ্যাসিড, কেউ কারো চেয়ে উইক অ্যাসিড। আমাকে বলতে হবে এদের অ্যাসিডিটি অর্ডারটা কি রকম, মানে হাইয়েস্ট কে, লোয়েস্ট কে, এবং তার অর্ডারটা কি রকম, বলো অ্যাসিডিক অর্ডার, এর অ্যাসিডিটি অর্ডারটা রেসপন্স করো, চলো বলো এর অ্যাসিডিটি অর্ডার কি হবে? কোন রেসপন্স পাচ্ছি না কিন্তু, এর অ্যাসিডিটি অর্ডার কি রকম হবে? 1 3 2, 1 3 2, আচ্ছা 3 2 1, 1 3 2, অনেকে অনেক রকম ভাবে বলেছো, কিন্তু তোমাদের কিন্তু উত্তর ভুলই হয়েছে সবাই। না, কি করে করবে নিমেষ, থাকো আমি বলছি কি করে করবে। প্রথমে দেখতে হবে 2 3 1, 2 3 1 না, আচ্ছা থাকো আমাদের আমার বোর্ডে দেখো। আচ্ছা বলো তো NO2 কোন এফেক্ট শো করছে, মাইনাস আই না প্লাস আই? NO2 কোন এফেক্ট শো করছে, মাইনাস আর না প্লাস আর? মাইনাস আর। মাইনাস আর মানে ও বেনজিন রিং থেকে ইলেকট্রনকে নিচের দিকে টানছে, ভালো করে বোঝার চেষ্টা করো। মাইনাস আর মানে ও রিং থেকে ইলেকট্রন নিচের দিকে টানছে, অর্থাৎ এই OH, এই বন্ডের পোলারিটি আরো ইনক্রিজ করবে, কারণ ও ইলেকট্রনকে টানছে। যারা টানে
তারা বন্ড পোলারিটিকে বাড়ায়। বা উল্টো করে বলি, অক্সিজেনের যে লোন পেয়ারের যে রেজোনেন্স, সেই রেজোনেন্সটাকে ও ফেসিলিটেট করবে, মানে রেজোনেন্সটাকে ও হেল্প করবে রেজোনেন্সে। তার জন্য এর অ্যাসিডিটি অনেকটা বেশি বাকিদের তুলনায়। বাকিদের কোথাও কারোর কাছে -R কোনো গ্রুপ যুক্ত, এই গ্রুপটা বন্ড পোলারিটিকে বাড়িয়ে দিচ্ছে। এই জায়গায় এসো, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ও কিন্তু ওর মতন -R শো করে না, ও শো করে +R। দেখো ও শো করছে +R, তার মানে ও রিংয়ের ইলেকট্রন দিচ্ছে, ও রিংয়ের ইলেকট্রন দিচ্ছে। তার মানে ও কি করবে, দিচ্ছে তো এই OH বন্ডের পোলারিটি উল্টো কমিয়ে দেবে, বাড়াবে না। ক্লিয়ার? তাহলে ফেনলে এরকম কোনো গ্রুপ যুক্ত নেই যে কমাচ্ছেও না বাড়াচ্ছেও না, ফেনল নরমাল যেমন শো করার কথা তেমন শো। তার হাইয়েস্ট অ্যাসিডিটি হচ্ছে ও, তারপরে ও, তারপরে। এই হচ্ছে আমাদের অ্যাসিডিটি। -R দিয়ে কিভাবে এক্সপ্লেইন করলাম দেখো, -R টা অ্যাসিডিটি সবসময় বাড়ায়, +R টা অ্যাসিডিটি সবসময় কমায়। এবার বুঝতে পারলে এটা? এটা বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলো, আমি আরেকটা প্রবলেম দিয়ে বুঝতে। তাহলে লজিকটা কি? যারা ইলেকট্রনকে উইথড্র করবে তারা অ্যাসিডিটিকে বাড়াবে, যারা ইলেকট্রনকে ঠেলে দেবে তারা উল্টো অ্যাসিডিটি কমাবে। এবার যদি বেসিসিটি হয়, হবে মনে করো NH2 অ্যানিলিন নিলাম, এটা 1 নম্বর। অ্যানিলিনের সাথে একটা NO2 দিলাম, এটা 2 নম্বর। আরেকটা অ্যানিলিনের সাথে সাপোজ +R যে কোনো একটা গ্রুপ, সাপোজ ক্লোরিন দিলাম, এটা 3 নম্বর। বলো বেসিসিটি অর্ডার কিরকম এদের তিনজনের? এদের তিনজনের বেসিসিটি অর্ডার কত? চলো বলো বেসিসিটি অর্ডার, পড়া বলে নাম বলবেন বা উত্তর লিখে ফেলো সবাই, বেসিসিটি অর্ডার কিরকম? রেসপন্স করো, এদের বেসিসিটি অর্ডার কিরকম? 3 2 1। স্বরাজ বলছে 3। স্বরাজ তুমি 3 কে কি ভালো বেস বলছো? আচ্ছা একটা কাজ করি, আমার এখানে একটা গন্ডগোলই হবে, এই ক্লোরিনটা দিও না এখানে, হ্যাঁ ক্লোরিন না দিয়ে এখানে OH দাও, কারণ আছে, কারণ এটা পরে শেখাবো ধীরে ধীরে। সিএল না করে তার জায়গায় OH করো। সবাই 3 নম্বরকে ভালো বেস বলছে, এটাকে সবথেকে ভালো বেস বলছে। আচ্ছা তারপরে ওকে তাকাও, বেসিসিটি মানেটা কি? বেসিসিটি মানে লোন পেয়ারকে অন্যের দিকে দান করতে পারবে, অন্যকে দিতে পারবে। তোমরা প্রথমে 2 নম্বরে যাও, তাকাও 2 নম্বরের প্রবলেম কি? 2 নম্বরে NO2 আছে, NO2 ইলেকট্রন উইথড্র করে, আমরা একটু আগে বলেছিলাম NO2 শো করে -R। তাহলে ও কি করবে, নাইট্রোজেনের যে লোন পেয়ার, সেই লোন পেয়ারটাকে আরো জোর করে নিজের দিকে টেনে রাখবে। -R মানে কি, ইলেকট্রনকে টানে, অর্থাৎ লোন পেয়ারটা আরো ভালোভাবে রিংয়ে রেজোনেন্স করবে। এই লোন পেয়ারটা তো অন্যকে দিতে পারবে। সবথেকে খারাপ কেস, বুঝলে সবথেকে খারাপ কেস কেন বলো, তোকে সবথেকে খারাপ কেস বলার কারণটা কি? নাইট্রো গ্রুপটাই কারণ। যেমনটা নাইট্রো গ্রুপ অ্যাসিডিটিকে ইনক্রিজ করেছিল, ও অ্যাসিডিটিকে ডিক্রিজ করবে, বেসিসিটিকে ডিক্রিজ করবে, কারণ রেজোনেন্সকে ও হেল্প করবে, ও তো ইলেকট্রন ওই দিকে টানছে, রেজোনেন্সকে হেল্প করবে। খারাপ কেস OH এর সঙ্গে, OH কোন এফেক্ট দেখায়? OH দেখায় +R। তাহলে ব্যাপারটা এরকম, ও ইলেকট্রনকে দিচ্ছে, নাইট্রোজেনের লোন পেয়ারে যে রেজোনেন্স করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটাকে ও বাধা দেবে, ও চাইবে না, ও যেহেতু লোন পেয়ার দিচ্ছে, ও চাইবে না এই লোন পেয়ারটা রিংয়ে আসুক, এসে রেজোনেন্স করুক। তার মানে এই লোন পেয়ারটা সবচেয়ে ভালোভাবে ডোনেট করতেও পারে, এটা স্ট্রংগেস্ট বেস। আর ও এদের দুজনের মাঝামাঝি, ওর কাছে না আর আছে, না -1 না প্লাসের কিছু আছে। তাহলে হাইস্ট বেসিক বলবো আমরা 3 কে, তারপর 1 কে, তারপর 2 কে, অর্থাৎ অ্যানসারটা আমাদের করতে হবে 3।
এবার কি কিছুটা বোঝা গেল যে মাইনাস আর প্লাস আর কি কম্পাউন্ড 3টা রিপিট করতে বলছে, কম্পাউন্ড 3টা রিপিট করছে। এটা আমি কি বললাম? আচ্ছা এইভাবে ভাবো, মনে করো আমার কাছে NH2 আছে, NH2 নাইট্রোজেনের লোন পেয়ারটা কি করে এখানে রেফারেন্স, তাহলে এফেক্টটা কোন দিকে, নাইট্রোজেনের লোন পেয়ারের ডিরেকশনটা নিচের দিকে, ও লোন পেয়ারটা দিকে দিচ্ছে। এখন তুমি যদি এখানে OH গ্রুপকে দাও, OH তো তার লোন পেয়ারকে দেয়, তাহলে ব্যাপারটা অপোজিট না, মানে এটা এই দিকে আসতে চায় আর এটা এই দিকে আসতে চায়। তাহলে আমরা যদি ডায়াগোনাল মোমেন্টের কথাও ভাবতাম যে ও এই দিকে দিতে চায়, ও এই দিকে দিতে চায়, তো এটাকে বাধা দেয়া বলবো নাকি হেল্প করা বলবো? যদি এরকমটা হতো যে লোন পেয়ারটা এদিকে আসতে চায়, আরেকটা গ্রুপ আছে যেও তাকে নিচের দিকে টানতে চায়, তো এটাকে বলবো এই রেজোনেন্সটাকে এ হেল্প করছে, এটা নিচের দিকে আসতে চায়, ও নিচের দিকে আসতে চায়, ব্যাপারটা অনেকটা হাত ধরে টেনে নেওয়া, বুঝলে ব্যাপারটা? আর এখানে কি হচ্ছে, ওকে বাধা দিচ্ছে, তার জন্য এই রেজোনেন্সটা ভালো হতে পারবে না, এই রেজোনেন্সটা হতে পারবে না, কারণ এখানে বাধা দিচ্ছে, তার জন্য ভালো পেয়েছে। রেজোনেন্স যদি না হতে পারে, লোন পেয়ারকে সহজে দিতে পারবে অন্যকে, তাই ভালো পেয়েছে। আর এখানে তো বাধা না, এখানে হেল্প করছে, ওই জন্য খারাপ পেয়েছে। এরকম ভাবে আমরা বেসিসিটিকে এক্সপ্লেইন করতে পারি রেজোনেন্স এফেক্ট দিয়ে। তো আমি রেজোনেন্স এফেক্টটা এখানে ছাড়বো, দেখো বুঝতে পারলে সব বোঝা গেল? এবার তোমরা বই খুলে দেখবে, বইতে না আরো ছোট ছোট দুই একটা এফেক্ট লেখা থাকতে পারে, যেগুলো এমন কিছু গুরুত্বপূর্ণ নয় বলে আমি বলছি না, শুধু নামটা বলে দিচ্ছি। দেখবে ইলেকট্রোমেরিক এফেক্ট বলে একটা কথা থাকবে, ওগুলো ছোট ছোট এফেক্ট, এমন কিছু অ্যাপ্লিকেশন নেই, ওগুলো নিজেরা বই থেকে পড়ে নেবে। এবার আমি চলে যাব, আচ্ছা আমি তো তোমাদের হাইপার কনজুগেশন পড়িয়েছিলাম, একটা ছোট্ট প্রবলেম হাইপার কনজুগেশন হঠাৎ করে মাথায় আসলো প্রবলেম, তোমরা বলো তো আমাকে, এটার নাম মিথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল, এটা হচ্ছে টারশারি গ্রুপ। এই গ্রুপগুলোকে যদি আমি প্লাস আই এফেক্টে অর্ডার অনুযায়ী সাজাই, বলতে পারবে প্লাস আই এফেক্টের অর্ডার কিরকম হবে? নাম্বারিং হচ্ছে 1 2 3 4, বলো প্লাস আই এফেক্টের অর্ডারটা কি হবে? 4 3 2 1, গুড, 4 3 2 1। আমাকে এখন প্রশ্নগুলো অর্থ এফেক্টিভ আমরা পরে বসাবো, ওই অ্যাসিডিটি বেসিসিটিতে স্টেডিক ইন্টারেন্সের একটা গল্প আছে, পরে বলবো যখন প্রবলেমে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা উত্তর দাও যে প্লাস আই এফেক্ট যে যত বেশি বাল্কি তার প্লাস আই এফেক্ট তত বেশি, তাহলে প্লাস আই এফেক্টের উত্তর হবে 4 3 2 1, কারেক্ট? এবার ধরা যাক প্রত্যেকটা গ্রুপকে আমি বেনজিন রিংয়ের সাথে জুড়ে দিচ্ছি, বেনজিন রিংয়ের সাথে জুড়েছি, বলো তো এই কম্পাউন্ডটায় হাইপার কনজুগেশন হবে না হবে না? হাইপার কনজুগেশন কিন্তু রেজোনেন্স না, এর হাইপার কনজুগেশন হবে না হবে না? চলো উত্তর দিচ্ছে সবাই, বলছে হবে। তোমরা কি করে বুঝলে হাইপার কনজুগেশন হবে? কি করে বুঝলে হাইপার কনজুগেশন হবে? আলফা হাইড্রোজেন আছে, কারেক্ট। আমি একটা হাইপার কনজুগেশন করে দেখো, এখানকার যে তিনটে হাইড্রোজেন ছিল, তিনটে হাইড্রোজেন আমরা আলাদা করে লিখলাম, তাহলে আলফা হাইড্রোজেন কটা আছে? তিনটে আছে, একটা হাইড্রোজেন এখানে আলো, এটা তিনটা, তাহলে স্ট্রাকচারটা লিখে দিই কি হচ্ছে, এটা মাইনাস ডাবল বন্ড CH2 আর হাইড্রোজেনটা এখানে লিখে দিচ্ছি, আর বাকিটা এই হচ্ছে হাইপার কনজুগেশন। এই কনসেপ্টটা দেখে হাইপার কনজুগেশন হচ্ছে, এটা দেখে আমাকে উত্তর করো, আমি মুছে দিলাম এটা। এই যে চারটা গ্রুপ, এই চারটা গ্রুপকে যদি বেনজিনের সাথে জুড়ি, তাদের হাইপার কনজুগেটিভ এফেক্ট কার বেশি কার কম? এই গ্রুপগুলোর হাইপার কনজুগেটিভ এফেক্ট, মানে এদেরকে যদি বেনজিনের সাথে জুড়ে দিই, তাহলে হাইপার কনজুগেটিভ এফেক্ট কার বেশি কার কম? অ্যানসার করো। বাহ,
এরা এবার উত্তর করেছে 1 নম্বর হয়ে যাচ্ছে হাইয়েস্ট। লক্ষ্য করো 1 নম্বর কেন হাইয়েস্ট হলো, কেউ মাইক্রোফোন অন করে ব্যাখ্যা করো 1 নম্বর কেন হাইয়েস্ট হলো, কেউ মাইক্রোফোন অন করে এক্সপ্লেইন করো। কারণ স্যার 1 নম্বরের মধ্যেই কেবলমাত্র 3টা হাইড্রোজেন আছে আলফা, কিন্তু পরে যদি আমি বাকি গ্রুপগুলোকে এই রিং এর সঙ্গে যুক্ত করি তো সেখানে আমরা আলফা হাইড্রোজেনের সংখ্যা কম পাবো। তোমরা লক্ষ্য করো এখানকার যে কার্বনটা তার সাথে হাইড্রোজেন কটা আছে, 3টে, যে রিং এ যুক্ত থাকবে তার আলফা হাইড্রোজেন 3টে, এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো 3টে। এখানে এসো, যদিও তোমরা আগে হয়তো মনে হচ্ছে স্যার হাইড্রোজেন তো 5টা আছে, 5টা হাইড্রোজেন আছে ঠিক কথা, কিন্তু যে কার্বনটা রিং এ যুক্ত তার সাথে কটা হাইড্রোজেন আছে, এই হচ্ছে বেনজিন রিং CH2 CH3। লক্ষ্য করে দেখেছো যে কার্বনটা রিং এ যুক্ত তার কাছে মাত্র 2টো হাইড্রোজেন আছে, তার মানে তুমি বলবে ওর 2টো আলফা হাইড্রোজেন আছে, 5টা কিন্তু বলা যাবে না। তাহলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারও 2টো দেখাবে। এর ক্ষেত্রে বলো হাইপার কনজুগেটিভ কটা দেখাবে? এই কম্পাউন্ডটা একটা, কারণ এই কার্বনটা দিয়ে রিং এ যুক্ত হবে, এখানে দেখো হাইড্রোজেন মাত্র একটা আছে, একটা স্ট্রাকচার দেখাবে। এ কটা দেখাবে হাইপার কনজুগেশন? লাস্টেরটা কটা দেখাবে হাইপার কনজুগেশন? 0। গুড। কেন 0? দেখতে পাচ্ছ হাইড্রোজেন আছে 9টা, কিন্তু একটাও দেখাবে না, কারণ এই কার্বনটার সাথে কোনো, তো এরকম ভাবে প্রবলেম বিভিন্ন রকম আসবে। আমি তো প্রবলেম তোমাদের পাঠাবো, দেখতে পারবে প্রবলেম। এই মোটামুটি ভাবে আমার এফেক্ট পেলে। এবার আমি চলে যাব নেক্সট প্রবলেমে। এটা আমি বুঝিয়ে দিলাম। না 8:30 বাজলে আমাকে একটু ইনফর্ম করে দাও, 8:30 বেজেছে কিনা। যাও নেক্সট হেডিং করো, সবথেকে ইম্পর্টেন্ট এখানে স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি। হেডিং করো ইন্টারমিডিয়েটস, আটটা একবার। ওকে, না হেডিং করো ইন্টারমিডিয়েটস। কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্রশ্ন এখানে আসবে। আচ্ছা প্রথমে বোঝাই যে ইন্টারমিডিয়েটস ব্যাপারটা। তোমরা দেখবে যে একটা রিঅ্যাকশন যখন হয়, ধরো এটা আমার রিঅ্যাকট্যান্ট, এটা আমার, যে আমরা এতদিন অবধি ছোটবেলা থেকে তো অনেক রিঅ্যাকশন করেছো, যদিও অর্গানিক রিঅ্যাকশন পড়োনি আগে, ইনঅর্গানিক করেছো। বিশেষ করে অর্গানিক রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। রিঅ্যাকট্যান্ট যখন প্রোডাক্টে যায়, যাওয়ার মাঝখানে যদি ওরা আমরা মেকানিজম দেখি, মেকানিজম মানে কি, রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে সেটাকে আমরা মেকানিজম। যদিও আমি ইন্টারমিডিয়েট পড়ার পরে তোমাদেরকে মেকানিজম পড়াবো যে অর্গানিক রিঅ্যাকশন কিরকম ভাবে হতে পারে। সেখানে দেখবে সাবস্টিটিউশন, এলিমিনেশন, এরকম বহু নামে রিঅ্যাকশন হয়, তাদের মেকানিজমও আলাদা হয়। সেই মেকানিজম যদি আমরা দেখি, দেখবো রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টে যাওয়ার সময়, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যাওয়ার সময় মাঝামাঝি এক একটা স্পিসিস তৈরি করে, যে স্পিসিস গুলো লাইফ টাইম হয় খুব কম। আমি কথাটা কি উচ্চারণ করলাম, লাইফ টাইম হয় খুব কম। তাদেরকে আলাদা করে আইসোলেট করে লোককে দেখানো যায় না যে দেখো এই হলো আমার ইন্টারমিডিয়েট। লাইফ টাইম এত কম যে তারা তৈরি হওয়ার ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে প্রোডাক্টে কনভার্ট করে, কিন্তু তারা যে তৈরি হয় সেটা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট। বাংলা যদি বলি অন্তর্বর্তী অবস্থা। তাহলে ইন্টারমিডিয়েটটা কি জিনিস? রিঅ্যাকট্যান্ট যখন প্রোডাক্টে যাবে, মানে একটা বিক্রিয়া যখন পদার্থে কনভার্ট হবে, তখন বিক্রিয়ার যে রাস্তা, যে পথ, সেই পথে খুব অল্প সময়ের জন্য কিছু বিশেষ বিশেষ জিনিস তৈরি হয়, যেগুলোকে আইসোলেট করা যায় না। এর মানেটা কি, ওগুলোকে আমরা বাইরে প্রোডাক্ট হিসেবে বের করে লোককে দেখাতে পারবো না যে দেখো এটা হলো ইন্টারমিডিয়েট। ওদের এক্সিস্টেন্স আছে, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এরা প্রোডাক্টে কনভার্ট করে যায়। তার মানে হাইলি রিঅ্যাক্টিভ স্পিসিস, তারা হচ্ছে ইন্টারমিডিয়েট। এবার এরকম 4-5টা ইন্টারমিডিয়েট আমাদের সিলেবাসে আছে, আমি একটা একটা করে ডিসকাস করব। ফার্স্ট ইন্টারমিডিয়েট, তার নাম লেখো ফ্রি র্যাডিক্যাল। তাহলে আচ্ছা কাউকে যদি জিজ্ঞেস করি বলতো ইন্টারমিডিয়েটরা স্টেবল না আনস্টেবল, কি অ্যান্সার হবে? ইন্টারমিডিয়েটরা স্টেবল নাকি আনস্টেবল? দেখি কি অ্যান্সার পাই। আনস্টেবল।
লাইফ টাইম খুব কম না লাইফ টাইম বেশি? লাইফ টাইম কম না লাইফ টাইম বেশি? ঠিক, অ্যান্সার হবে লাইফ টাইম কম। তাদেরকে আইসোলেট করা যায় না যায় না? তাদেরকে কিন্তু আইসোলেট করা যায় না। আইসোলেট করতে গেলে ওদের সাথে অন্য কাউকে রিঅ্যাকশন করে তবে আইসোলেট করতে হয়। হ্যাঁ, শুধু ইন্টারমিডিয়েটকে আইসোলেট করা যায় না। চলো স্টার্ট করি এবার। তাহলে প্রথম ইন্টারমিডিয়েট হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল জিনিসটা কি দেখ, মনে করো আমি এরকম ভাবে দেখাই, এ বি এদের মধ্যে একটা সিগমা বন্ড তৈরি হয়েছে, এ আর বি এর মধ্যে। তোমরা সবাই জানো যে একটা কোভ্যালেন্ট সিগমা বন্ড যদি তৈরি হয়, তাতে যে দুটো ইলেকট্রন আছে সেই ইলেকট্রন ও আর ও শেয়ার করে বন্ডটা তৈরি করেছে, এবং এই ইলেকট্রন দুটোকে কিন্তু দুজনেই ইকুয়ালি শেয়ার করে, যেটা কোভ্যালেন্ট বন্ডের নরমাল ধারণা। এখন আমি যদি এই বন্ডটাকে এমন ভাবে ক্লিভ করতে পারি যাতে করে ভেঙে যাওয়ার পরে এ ওর নিজের ইলেকট্রনটা ফিরে পায়, বি ওর নিজের ইলেকট্রনটা ফিরে পায়, এই ভাঙাটাকে বলবো হোমোলাইটিক ক্লিভেজ। আমরা সবাই এই ভাঙাটাকে বলছি হোমোলাইটিক ক্লিভেজ। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে সুষম, সোজা কথা সমান দুভাগে ভাগ করলাম। তাতে যে যে স্পিসিস আমরা পাবো সেটা কি পাবো? এ আলাদা হয়ে গেল, বি আলাদা হয়ে গেল, ও নিজের ইলেকট্রনটা ফিরে পেয়েছে তাই ওর মাথায় লিখবো ডট, বি নিজের ইলেকট্রনটা ফিরে পেয়েছে, বি এর মাথায় লিখবো ডট। এই যে স্পিসিস গুলো তৈরি হলো এদের নাম ফ্রি র্যাডিক্যাল, বাংলায় বলে মুক্ত মূলক। মুক্ত মূলক কেন? কারণ এই ইলেকট্রনটা ফ্রি হয়েছে, ইলেকট্রনটা এখন কারোর সাথে বন্ড করলো, তাই এটার নাম মুক্ত। তাহলে ফ্রি র্যাডিক্যাল কখন তৈরি হবে? যদি কোনো কোভ্যালেন্ট বন্ডকে তুমি হোমোলাইটিক ফিশন করতে পারো। কথা লিখেছি হোমোলাইটিক ফিশন, বাংলা যদি বলি বলবো সমবিভাজন, হোমোলাইটিক ফিশন। তবে যে স্পিসিসটা তৈরি হবে তাদেরকে বলতে হবে ফ্রি র্যাডিক্যাল। বোঝা গেছে ফ্রি র্যাডিক্যাল কি জিনিস? আমি উদাহরণ দিচ্ছি আরো কয়েকটা, আগে একটু বলো ফ্রি র্যাডিক্যালটা বুঝলাম। আচ্ছা মনে করো আমি মিথেন, মিথেনের স্ট্রাকচারটা দেখি, কার্বনের সাথে আমার 4টি হাইড্রোজেন আছে। তোমরা কেউ বলতে পারবে এই যে কার্বন মিথেন কম্পাউন্ডটা বানানোর পরে ওর ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? ওর ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 8টা। কেন 8টা? 2 2 2 2, 8টা ইলেকট্রন ওর কাছে আছে। ও স্টেবল কম্পাউন্ড। এখন আমি কোনোভাবে বাইরে থেকে এনার্জি দিলাম, এনার্জি দিয়ে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ড, সেই বন্ডটাকে হোমোলাইটিক চেঞ্জ করলাম। তাহলে কি হবে? এই বন্ডের ওখানে কিন্তু দুটো ইলেকট্রন ছিল, যার মধ্যে একটা ছিল হাইড্রোজেনের ইলেকট্রন আর একটা ছিল কার্বন ইলেকট্রন। এই বন্ডটাকে হোমোলাইটিক চেঞ্জ করলাম। তাহলে আবার দুটো স্পিসিস পাবো। কি কি? এই জায়গাটা বেরিয়ে যাবে H ডট হয়ে, আর বাকি যে পার্টটা, এই বাকি পার্টটা CH3 মাথায় দেবো ডট। সি এর সাথে 3টা হাইড্রোজেন যেমন ছিল রাখলাম, কারণ এই বন্ড ভেঙে আমি এই বন্ডটাকে ভেঙেছি, তাই একটা ইলেকট্রন ওর কাছে রয়ে গেছে। এর নাম মিথাইল ফ্রি র্যাডিক্যাল। একটা অড ইলেকট্রন দেখছো, তাই নাম মিথাইল। এবার তোমরা আমায় বলো এই যে ফ্রি র্যাডিক্যাল এর ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? আনসার বলো। 7টা। ঠিক। এখন যার ভ্যালেন্স শেলে, ভাবো একটু, যার ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আছে, ওর ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আছে, ওর কি টেন্ডেন্সি আছে? তাহলে ও কিন্তু অক্টেট ফিল আপ করতে চাইবে। তার মানে ওর হাই টেন্ডেন্সি আছে অন্য কারো কাছ থেকে ও একটা ইলেকট্রন নিতে চায়, নিয়ে অক্টেট ফিল আপ করতে চায়। তার জন্যই ওকে আমরা এতটা রিঅ্যাক্টিভ করি, কারণ ওর ইলেকট্রন দরকার অক্টেট ফিল আপ করতে। তাই ও এত রিঅ্যাক্টিভ। ওকে যদি এবার এমন সিস্টেমের মধ্যে রাখো যেখানে অন্য কোনো স্পিসিস আছে যার কাছে এরকম একটা ইলেকট্রন আছে, ও চট করে তার সাথে কম্বাইন করে প্রোডাক্টে চলে। আমি পরে তোমাদের প্রোডাক্টও দেখাবো যে এরা কিরকম রিঅ্যাকশন করে। তাহলে এইটুকু ধারণা তোমাদের ক্লিয়ার হলো যে ফ্রি র্যাডিক্যাল কি জিনিস এবং ও তৈরি হয় কিভাবে? ক্লিয়ার। এবার ফ্রি র্যাডিক্যালে একটা স্ট্রাকচার দেখো।
আমি প্রথম অর্গানিক প্র্যাকটিক্যাল এগুলো দেখা যায় না লিমিট। ফ্রি রেডিক্যালকে এরকম ভাবে আমি তুমি ল্যাবরেটরিতে বসে দেখতে পারবো না। ফ্রি রেডিক্যালকে দেখা আলাদা টেকনিক আছে, সেগুলো রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে রিসার্চ হয় ওখানে যারা কাজ করে ওরা, কিন্তু ওভাবে তুমি চোখে দেখতে পাবে না এটা রেডিক্যাল। আচ্ছা এবারে আমি CH3 ডট এই যে এর নাম বলেছি মিথাইল রেডিক্যাল, এর স্ট্রাকচারটা এখন ড্র এরকম স্ট্রাকচার। প্রথমে কার্বনের ব্যালেন্স শেল কনফিগারেশনটা সবাই 2s2 একে ব্লক ডায়াগ্রাম করে লিখি, এটা 2s আর এটা 2p। 2s এ আমার দুটো ইলেকট্রন আছে, 2p তেও দুটো ইলেকট্রন আছে। হলো এটা কার্বনের গ্রাউন্ড স্টেট। এক্সাইড স্টেটে আমরা কি করি এটা তো তোমাদের আমি শিখিয়েছিলাম কেমিক্যাল মডেলে। এক্সাইড স্টেটে একটা ইলেকট্রন এখান থেকে তাহলে এখানে লিখে দিই একবারে এক্সাইড স্টেটে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে হলো। এবার তিনটে হাইড্রোজেন কোভালেন্ট বন্ড তৈরি করেছে, এই একটা এই একটা, আর এই ইলেকট্রনটা কিন্তু যেমন ছিল তেমনই রয়েছে। এবার তাকাও হাইব্রিডাইজেশনটা কি হবে, এই তিনটেকে নিয়ে যারা বন্ডিং এ পার্টিসিপেট করছে তাদেরকে নিয়ে হাইব্রিডাইজেশনটা দাঁড়িয়ে গেল। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে এই sp4 নয় sp2 sp দুটো, তাহলে প্রশ্ন আসবে বলবে যে আচ্ছা এই যে র্যাডিক্যালে কার্বনের হাইব্রিডাইজেশন কি, তুমি অ্যানসার দিবে sp2 এর দিচ্ছি। sp2 কেন হলো সেটা আমরা স্ট্রাকচার দেখে বুঝিয়ে দিলাম যে হাইব্রিডাইজেশন sp2 সব বোঝা গেছে হাইব্রিডাইজেশন sp2। এরপরে তাকাও এই যে ইলেকট্রনটা এটাকে বলা হয় অড ইলেকট্রন, ইভেন নয় হ্যাঁ অড ইলেকট্রন। অড মানে কি বেজোড়, তাই অড। এটাও প্রশ্ন আসবে এই যে অড ইলেকট্রন, এই অড ইলেকট্রনটা কার্বনের কোন অরবিটালে থাকে। দেখো এইটুকু মিলে তো হাইব্রিডাইজেশন হয়েছে, এই অরবিটালটা কার্বনের পি অরবিটাল, সেটা pz বলতে পারি px বলতে পারি যা ইচ্ছে, আমি pz বলবো। তাহলে এই যে মিথাইলের যে ফ্রি রেডিক্যাল ডট যেটা এই রেডিক্যালটা ওর pz অরবিটালের মধ্যে থাকবে, এটাও তোমরা হ্যান্ডআউটে নোট করে রাখবে। তাহলে এখান থেকে কি নোট করলাম, র্যাডিক্যালের হাইব্রিডাইজেশন হবে sp2, ওর যে অড ইলেকট্রন মানে যেটাকে আমি র্যাডিক্যাল বলছি সে ওর pz অরবিটালের মধ্যে থাকছে। আর sp2 যদি হয় তোমাদের জানা আছে স্ট্রাকচার হয় এরকম স্কয়ার প্ল্যানার হয় স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা আমি আঁকি, মাঝখানে কার্বন আছে, ও সরি স্কয়ার প্ল্যানার বললাম, ট্রাইগোনাল প্ল্যানার, স্কয়ার প্ল্যানার না হ্যাঁ নামটা উচ্চ করো, ট্রাইগোনাল প্ল্যানার। এই হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, প্রত্যেকের মাঝখানে অ্যাঙ্গেল হয়ে থাকবে 120 ডিগ্রি 120। আর এই যে pz অরবিটাল দেখছো এর একটা প্লেনে থাকে তার উপরে পারপেন্ডিকুলার, এই হচ্ছে তোমার সেই pz অরবিটাল যেখানে একটা অরবিটাল আছে 120 ডিগ্রি। ওকে দেখো তো মোটামুটি বুঝতে পারছো কিনা যে এই র্যাডিক্যালের স্ট্রাকচারটা কিরকম হয়। তারটা মুছে দিই আমি, এবার আরো কয়েকটা র্যাডিক্যাল ড্র করব। চলো অবশ্যই তার একটা র্যাডিক্যাল ড্র করব। সায়াটা মাঝে গেলে আমাকে বলে দিও CH3 ডট CH3 CH2 ডট আরেকটা ড্র করব CH3 CH CH3 ডট লাস্ট CH3C CH3 CH3 ডট। চলো এই চারটা র্যাডিক্যাল ওকে নাও চারটা আঁকা হচ্ছে সবার। এবার তাকাও এই র্যাডিক্যাল গুলো যদি এবার নাম তো আগে বলে দিয়েছিলাম তোমাদেরকে আমি আগে, এটার নাম মিথাইল, বুঝতে পারছো মিথাইল র্যাডিক্যাল, এটা ইথাইল ফ্রি র্যাডিক্যাল, এটা আইসোপ্রোপাইল ফ্রি র্যাডিক্যাল, এটা টারশিয়ারি বিউটাইল হয়েছে। এই চারটা র্যাডিক্যাল নাম বলে। এবার আমরা কি করব, তুমি এই র্যাডিক্যাল দেখতে পারো
যে কার্বনটার মাথায় ডট সে ডিরেক্টলি একটাই কার্বনের সাথে যুক্ত। লক্ষ্য করছো কি বলতে চাইছি? যে কার্বনটার মাথায় ডট সেই কার্বনটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত। এখানকার কার্বনটা ডিরেক্টলি দুটা কার্বনের সাথে যুক্ত। এই যে কার্বনের মাথায় ডট সে ডিরেক্টলি তিনটে কার্বনের সাথে যুক্ত। এই সংখ্যাগুলো দেখে আমরা ওদেরকে ডিগ্রি হিসেবে ক্লাসিফাই করব। আমি এই র্যাডিক্যালটাকে বলবো 1 ডিগ্রি, ওকে বলবো 2 ডিগ্রি, ওকে বলবো 3 ডিগ্রি। তোমরা সবাই র্যাডিক্যালের ডিগ্রি বুঝতে পারলে? র্যাডিক্যালের ডিগ্রি কোনটাকে বলছি? যে কার্বনের মাথায় ডট সে ডিরেক্টলি কটা কার্বনের সাথে যুক্ত সেটা ওর ডিগ্রি। একজনের সাথে থাকলে 1 ডিগ্রি, এরকম ভাবে ডিগ্রি হয়। বা তন্ময় লিখেছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এভাবে টাকা যায়। এবার যে প্রশ্নটা আসে, এই যে চারটা লিখলাম এদের স্টেবিলিটি অর্ডার করতে বলে। স্টেবিলিটি বুঝলে প্রশ্নটা কি? বলবে এই যে চারটা র্যাডিক্যাল, এই র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার কি? যদিও তোমার সঙ্গে সঙ্গে মাথায় প্রশ্ন এসে গেছে আমার ধারণা যে এরা তো কেউই স্টেবল নয়, এরা তো সবাই আনস্টেবল, তাহলে আমার স্টেবিলিটি অর্ডার। কথাটা এরকম, সবাই তো আনস্টেবল ঠিক কথা, ইন্টারমিডিয়েট মানে আনস্টেবল, কিন্তু এদের মধ্যে আবার রিলেটিভ অর্ডার আছে। হ্যাঁ, সুবর্ণ বলেছে রিলেটিভ অর্ডার, মানে এদের পুরোটাই স্টেবল, সেটা তো বলছি। আমি কিন্তু একবারে বলি এরা স্টেবল, এরা সবাই আনস্টেবল, বাট রিলেটিভ অর্ডার কি সেটাতে আছে, সেটা এক্সপ্লেন করবো আমরা কিরকম। প্রথমে এই সিস্টেমটাই আসছি আমরা, দেখো কিভাবে এক্সপ্লেন করছি। কাজ বের করছি হাইপারবন্ডেশন। CH2 এর মাথায় ডট ছিল, C হাইড্রোজেন হাইড্রোজেন ভালো করে বুঝবে যায়, স্বয়ংক্রিয় লিখে দিয়েছে, গুড স্বয়ং। কার্বনের মাথায় ডট, এই কার্বন কিন্তু চাইছে একটা ইলেকট্রনকে পেতে, কেন? অক্টেট ফিল আপ। কি করবে? এর পাশের কার্বন নাম দিয়ে দাও আলফা, এর সাথে যে হাইড্রোজেন আছে এখানেও দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনকে এখানে দাও, আরেকটা ইলেকট্রন এখানে দাও, আরেকটা ইলেকট্রন এখানে দাও। তোমরা লক্ষ্য করবে এবার কিন্তু আমি ফুল অ্যারো ইউজ করলাম। নরমালি রেজোনেন্সের জন্য আমরা এরকম ফুল অ্যারো ব্যবহার করতাম। ফুল অ্যারো মানে দুটো ইলেকট্রনের ট্রান্সফার, দুটো ইলেকট্রন যাচ্ছে। দেখেছো এখানে কি ইউজ করেছি? হাফ অ্যারো। হাফ অ্যারো মানে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার। হুক হেড অ্যারো, ঠিক বলেছে, হুক হেড অ্যারো। ফিশিং হুক, বা সবাই তো সব নাম জানে দেখছি। তো ফিশিং হুক কখন ইউজ করি? যখন আমরা একটা ইলেকট্রনে ট্রান্সফার করি, তখন ফিশিং হুক অ্যারোটা ইউজ করি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এখান থেকে এখানে ছিল দুটো ইলেকট্রন, তার মধ্যে একটা এখানে গেল, আরেকটা উঠে হাইড্রোজেনের মাথায় গেল, আর একটা ইলেকট্রন এলো, তাহলে এখানে কিন্তু হয়ে গেল দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন গেল আরেকটা ইলেকট্রন এলো, এখানে যাবে ডাবল বন্ড। তাহলে এটা হয়ে গেল CH2 ডাবল বন্ড CH2। এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, এটা এখানে H ডট হিসেবে লিখলাম। এই প্রসেসটার নাম হাইপারবন্ডেশন। এইরকম স্ট্রাকচার আমরা যেমনটা আগে পড়েছিলাম ঠিক সেরকমই টোটাল আলফা হাইড্রোজেন তিনটে আছে, তাহলে ওর ক্ষেত্রে আমরা হাইপারকনজুগেটেড স্ট্রাকচার পাবো তিনটে। তাহলে এক ডিগ্রির ক্ষেত্রে হাইপারকনজুগেশন আমরা তিনটে। একটু 2 ডিগ্রি রেশন দেখো, 2 ডিগ্রিতে কি হয়, যে কার্বনটা মাথায় ডট তার পাশের কার্বনে যায় আলফা আলফা 3 3, এর হাইপারকনজুগেশন 6টা দেবে ও স্ট্রাকচার। পরেরটায় যাও, যে কার্বনটা ডট তার পাশে কার্বন আলফা আলফা আলফা, টোটাল তিনটে তো হাইড্রোজেন কাউন্ট করি, টোটাল 9খানা আলফা হাইড্রোজেন আছে, তাই 9টা হাইড্রোজেন। এবার নিজেরা স্টেবিলিটি অর্ডার করে দাও। হাইট স্টেবল হচ্ছে টারশিয়ারি, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি, দেন সবার লাস্টে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আমি জানি না তোমরা কতটা বুঝেছো আজকের পড়া, আমার ধারণা তো বুঝেছো নিশ্চয়ই।